আসসালামু আলাইকুম। এইচএসসি 2026-এর বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য আমরা অদম্য একাডেমি থেকে একটা সাজেশন দিয়েছিলাম। আশা করি সেখান থেকে সিকিউ এ তোমরা বিশেষ করে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাইছো। আর এমসিকিউর জন্য সাজেশন দেওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে প্রায় সবগুলো চ্যাপ্টার থেকে এমসিকিউতে ইভেনলি কোয়েশ্চেন আসে, একইভাবেই কোয়েশ্চেন আসে। সো কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট, এগুলো বলা একটু মুশকিল। তারপর তোমরা এমসিকিউ যদি আলাদা করে ম্যাক্সিমাম প্র্যাকটিস করে যাও, তাইলে আশা করি কিছুটা কমন পাবা। এমসিকিউ কমন পাওয়াটা জরুরি না। এমসিকিউর বিশেষ করে ফিজিক্সে তো ইনফরমেটিভ কোয়েশ্চেন কম থাকে, ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন বেশি থাকে। তো তোমরা যদি সিকিউটা ভালো মতো পড়ে যাও এবং ফর্মুলা দিয়ে ম্যাথ করা, এটা যদি করো তাইলে এইচএসসির জন্য মোটামুটি এনাফ আর কি। কম সময়ে কীভাবে আনসার করা যায় সেটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে, যেহেতু এমসিকিউ। আর সিকিউর জন্য আমরা ফিজিক্স সেকেন্ড পেপারে একটা সাজেশন তোমাদের দিব, কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা পড়ে যাবা এবং সেই চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবা, সেটা হচ্ছে আমাদের সাজেশনে থাকবে। তো দেখি আমাদের সাজেশনে কি কি আছে, কোন কোন চ্যাপ্টার আছে। তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ, জ্যামিতিক আলোক বিজ্ঞান, এই চারটা চ্যাপ্টার কিন্তু ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এগুলো স্কিপ করা যাবে না আমি মনে করি আর কি, অন্তত। তারপর এর বাইরে যে চ্যাপ্টারগুলো তোমরা পড়তে পারো সেটা হচ্ছে আইদার আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এবং সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, অথবা চুম্বকের যে দুইটা চ্যাপ্টার আছে, এই দুইটা চ্যাপ্টার। তো এই দুইটা সেট থেকে তোমরা যে কোনো একটা সেট ফলো করতে পারো, সবগুলো পড়ে গেলে তো অবশ্যই ভালো। তো আমি রেকমেন্ড করব যেটা আমি লিখছি, যে আগের চারটা চ্যাপ্টার আর এই তিনটা চ্যাপ্টার তোমরা সিকিউর জন্য ভালো মতো পড়ে গেলে ম্যাক্সিমাম কমন পাবা। তারপর দেখি তাপগতিবিদ্যায় কী কী আছে। অবভিয়াস, তাপগতিবিদ্যায় কার্ণচক্র, ইঞ্জিনের দক্ষতা, এখান থেকে প্রশ্ন আসে অবশ্যই। কার্ণচক্র থেকে যে কোয়েশনটা ম্যাক্সিমাম আসে, তোমরা হয়তো দেখছো, এরকম একটা গ্রাফ থাকবে। কার্ণচক্রের যে চারটা ধাপ আছে, ঠিক আছে, প্রত্যেকটা ধাপের কোনটা কী ধাপ এবং এক্সপ্লানেশন, কোন পয়েন্টে টেম্পারেচার কমে বা বাড়ে, এই জিনিসগুলো হচ্ছে জানা থাকা লাগবে তোমাদের। এখান থেকেই মেইনলি প্রশ্ন আসে। তো এই ধাপগুলা বিস্তারিত বইয়েই আছে, তোমরা পড়ে যাবা এবং এই রিলেটেড সিকিউ ভালো মতো প্র্যাকটিস করে যাবা। কোনটা সমুষ্ণ প্রক্রিয়া, কোন ধাপ হচ্ছে রুদ্ধতাপের প্রক্রিয়া, কোন জায়গায় সংকোচন হয়, কোন জায়গায় সম্প্রসারণ হয়, সেগুলো ভালো মতো দেখে যেতে পারো। তারপর হচ্ছে ইঞ্জিনের দক্ষতা। ইঞ্জিনের দক্ষতা থেকে কিন্তু কোয়েশন ম্যাক্সিমাম আসে। এই চ্যাপ্টার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে তার মধ্যে ইঞ্জিনের দক্ষতা হচ্ছে একটা, যে তাপ উৎসের তাপমাত্রা, তাপগ্রাহকের তাপমাত্রা দেওয়া থাকতে পারে, এখান থেকে ইঞ্জিনের দক্ষতা বাইর করতে হতে পারে, তাপমাত্রা অথবা তাপ, গৃহীত তাপ, বর্জিত তাপ। তো এগুলো সরাসরি এত লিনিয়ার আসে না, এখানে একটু ঘুরে পেঁচে তোমাদের কোয়েশ্চেন দিতে পারে, তোমরা এটা পড়ে যাবে আর কি। ইঞ্জিনের দক্ষতা এবং এই যে একটা চিত্র আছে, তোমরা হয়তো দেখছো, যে এখানে তাপ ইঞ্জিনের এটা হচ্ছে তাপ উৎস, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে প্রক্রিয়া হবে এবং এখানে তাপগ্রাহকে তাপমাত্রা, তাপ বর্জিত হবে আর কি। এখানে T1 থাকবে, এখানে হচ্ছে T2 থাকবে, এখানে প্রক্রিয়াগুলো হবে। আর এই যে ফ্লো চার্ট বা চিত্রটা আছে, সেটা ভালো মতো তোমরা পড়ে যাবে অবশ্যই। থিওরিটিক্যাল কোয়েশ্চন হচ্ছে ইঞ্জিনের দক্ষতা থেকে, এটাই আসতে পারে, আর ম্যাথমেটিক্যালি তো বললামই। তারপর হচ্ছে সমতাপ বা সমুষ্ণ বলে তোমরা জানো হয়তো, কোনো কোনো বইয়ে দেওয়া আছে এভাবে। আর রুদ্ধতাপের প্রক্রিয়া, এই দুইটা প্রক্রিয়ায় কৃত কাজ বাইর করা। তো সমুষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের ফর্মুলা এবং রুদ্ধতাপের প্রক্রিয়ায় কৃতকাজের ফর্মুলা, এগুলো তোমরা দেখবা। এবং এই ফর্মুলা থেকে কি কি অ্যাপ্লিকেশন পরীক্ষায় আসে আগের 5-7 বছরের বোর্ড কোয়েশ্চন থেকে তোমরা প্র্যাকটিস করে যাবা, তাইলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এটা সমুষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপের প্রক্রিয়ার মধ্যে পার্থক্যটা এখানে থিওরিটিক্যাল কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, আর ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনের জন্য হচ্ছে দুইটা প্রক্রিয়াতেই কৃতকাজ কীভাবে বাইর করতে হয় সেটা তোমাদের জানতে হবে। উদ্দীপকে হয়তো প্রক্রিয়াগুলা দেওয়া থাকবে, সমুষ্ণ এবং রুদ্ধতাপ কোনটা সরাসরি না দিয়ে সেখান থেকে তোমাদের আইডেন্টিফাই করতে হবে প্রথমত কোনটা কোন কী, তারপর সেগুলার বৈশিষ্ট্য এবং পার্থক্য লিখতে হইতে পারে। আবার এই কৃত কাজটাও বাইর করতে হইতে পারে আর কি প্রত্যেকটা প্রক্রিয়ায়।
তারপর হচ্ছে 3 নাম্বার, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি, ভি এবং টি এর সম্পর্ক। এই 3টা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক সমুষ্ণ সমচাপ এই প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে হচ্ছে একরকম, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে গামাটা ঢুকে যায়। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য ফর্মুলা কিন্তু আলাদা, তো এগুলো ভালো মতো তোমরা দেখে যাবা। আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গামায়ের মানও কিন্তু এক এক সময় এক একটা হয়, সাধারণত 1.4 হয়। এই রিলেটেড ম্যাথ তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে আর কি। 3 নাম্বার হচ্ছে, আচ্ছা 4 নাম্বার এন্ট্রপির পরিবর্তন। এন্ট্রপির পরিবর্তন এই পরিবর্তন এখান থেকে কিন্তু পরীক্ষায় বারবারই প্রশ্ন আসে, ইভেন এমসিকিউতেও প্রশ্ন আসে। সিকিউর জন্য যেটা ইম্পর্টেন্ট, হয়তো জলীয় বাষ্প থেকে তরল করা হলো, তরল থেকে বরফ করা হলো, অথবা বরফ থেকে তরল, তরল থেকে জলীয় বাষ্প করা হলো কোনো একটা পদার্থকে। তাইলে এই যে প্রক্রিয়াগুলা, সেখানে তাপের পরিবর্তন কতটুকু হয়েছে, কতটুকু কাজ হয়েছে, কতটুকু শক্তি ব্যয় হয়েছে বা অর্জন হয়েছে, এই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তোমরা এগুলো একটু ভালো মতো দেখে যাবে আর কি। তো তাপগতিবিদ্যা গেল, পরে হচ্ছে আমরা যাইতে পারি স্থির তড়িৎ। এসএসসি তো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এইচএসসির জন্য তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার স্কিপ করার কোনো সুযোগ নেই। এখান থেকে যে প্রশ্নগুলো বেশি আসে সেটা হচ্ছে চার্জদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বল এবং তড়িৎ দ্বিমুখী সম্পর্কিত ম্যাথ। চার্জদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বল তো তোমরা জানোই, কুলম্বের যে সূত্রটা আছে ওইখান থেকে হয়তো দূরত্ব নির্ণয় করতে হইতে পারে, এক্সের মান নির্ণয় করতে হতে পারে, বা ডি এর মান নির্ণয় করতে হইতে পারে, বা কোনো একটা চার্জের মান নির্ণয় করতে হইতে পারে। এটা সবসময় যে তোমাদের যে পরিচিত ফর্মুলা F=C(Q1Q2/d²) এখান থেকেই আসবে, নট নেসেসারিলি। এটা আর একটু ঘুরে পেঁচাও আসতে পারে আর কি। তোমরা একটু দেখে নিবে কীভাবে প্রশ্ন আসে। তড়িৎ দ্বিমেরু অবশ্যই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। সেম বিভিন্ন দূরত্ব নির্ণয় বা বিভিন্ন দূরত্বে তড়িৎ দ্বিমেরুর যে ফর্মুলাগুলো আছে সেখান থেকে প্রশ্ন আসে আর কি। তারপর চার্জের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য এবং বিভব সম্পর্কিত ম্যাথ খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন শেপ থাকবে, ত্রিভুজ থাকতে পারে, অথবা একটা বর্গ থাকতে পারে। এগুলোর বিভিন্ন পয়েন্টে তড়িৎ প্রাবল্য এবং বিভব বাইর করতে হইতে পারে, বা তড়িৎ প্রাবল্য এবং বিভব হয়তো দেওয়া থাকলো বা শূন্য বলল, সেক্ষেত্রে হচ্ছে কোনো একটা পয়েন্টে চার্জ বাইর করতে হইতে পারে। আবার বিভিন্ন কোণ বাইর করতে হইতে পারে, বিশেষ করে ত্রিভুজাকৃতির যে প্রশ্নগুলো থাকে সেখান থেকে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। লব্ধি বল, একটা ত্রিভুজ দিল, সেখানে লব্ধি বল বাইর করতে হইতে পারে, অথবা হচ্ছে অ্যাঙ্গেলটা বাইর করতে হইতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটা এই চ্যাপ্টার থেকে মোটামুটি জটিল 2-3টা টাইপের মধ্যে একটা, বাট একটাই সিস্টেম করার। তো এটা তোমরা যদি ভালো মতো দেখে যাও, আশা করি কমন পাবা। তারপর হচ্ছে ধারকের ধারকত্ব এবং সঞ্চিত শক্তি সম্পর্কিত। আমরা জানি রোধ এবং ধারকত্ব এই শ্রেণী এবং সমবায়ের ক্ষেত্রে উল্টা প্রায়, এটা জানা থাকলে তো হচ্ছে। আর এর বাইরে সঞ্চিত শক্তি বাইর করা, সঞ্চিত শক্তিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ধারকত্ব থেকে বেশি ইম্পর্টেন্ট মূলত সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তির কয়েকটা ফর্মুলা আছে, ধারকত্ব দেওয়া থাকলে, চার্জ দেওয়া থাকলে এবং বিভব পার্থক্য বা বিভব দেওয়া থাকলে ধারকত্ব নির্ণয়। এই জন্য 3-4টা আলাদা আলাদা ফর্মুলা আছে, তোমরা ওই ফর্মুলাগুলো দেখে যাবা। ওই রিলেটেড সিকিউ এবং এমসিকিউ ভালো মতো প্র্যাকটিস করে গেলেই হবে। তারপর চলতড়িতে যদি আমরা যাই, চলতড়িৎ থেকেও অবভিয়াস কিছু টপিক আছে যেখান থেকে বারবার প্রশ্ন আসে। 1 নম্বর হচ্ছে তড়িৎ ক্ষমতা, এটা পরে দিলে ভালো হইতো, বাট এটাও খুব ইম্পর্টেন্ট। পরে বলতে বোঝাচ্ছি যে এটা চ্যাপ্টারের শেষের দিকে হয়তো আসে, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। তড়িৎ ক্ষমতা নির্ণয় করা, তারপর কৃত কাজ বা ব্যয়িত শক্তি নির্ণয় করা, এবং বিদ্যুৎ বিল নির্ণয় করা। বাসায় হয়তো এতটা বাল্ব আছে, এতটা ফ্যান আছে, তারপর কত ইউনিট বিদ্যুৎ এখানে ব্যয় হয়, এটা বাইর করার পর বিদ্যুৎ বিল বার করতে হতে পারে। তোমাদের একটা ফর্মুলা আছে খুবই সুপরিচিত, সেখান থেকে মূলত প্রশ্নগুলো বেশি আসে। তো এটা অবশ্যই পড়ে যাবা। তোমরা যদি কয়েকটা সিকিউ প্র্যাকটিস করে দেখবা এটা চলে আসছে। তারপর রোধের সূত্র হতে প্রবাহ ভোল্টেজ নির্ণয়, এটা হচ্ছে এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং হটকেক কোয়েশ্চেন, যে তোমাদের হয়তো এই ফর্মুলা থেকে
যে আই ইকুয়ালস টু এন ই বাই ক্যাপিটাল আর প্লাস এন আর, এটা হচ্ছে শ্রেণীর ক্ষেত্রে। আর সমবায়ের ক্ষেত্রে হচ্ছে কি, সরি, এই প্যারালালের ক্ষেত্রে বা সমান্তরালের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ এন ই বাই এন আর প্লাস স্মল আর, এটাকে অনেক সময় বিভিন্ন বইয়ে এমও লেখা হয়ে থাকে। তো এই দুইটা ফর্মুলা থেকে প্রশ্ন আসতে পারে, এবং তুল্যরোধ নির্ণয় করা, তুল্যরোধ থেকেও বিভিন্ন পয়েন্টে প্রবাহ এবং বিভব পার্থক্য বাইর করা, এই রিলেটেড প্রশ্ন তো এসএসসিতেও ছিল, আরেকটু কমপ্লেক্স করে এইচএসসিতেও এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। তারপর কিরশফ বা কারশফ কোন কোনো বইয়ে থাকে, এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন বারবারই আসে। কিরশফের যে দুইটা সূত্র আছে সেগুলা পড়ে যাবা এবং সেগুলোর অ্যাপ্লিকেশন ভালো মতো পড়ে যাবা। বিশেষ করে 4 নম্বর যে টপিক সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজও কিন্তু মূলত কিরশফের সূত্র অ্যাপ্লাই করা হয়। এখান থেকে হুইটস্টোন ব্রিজ থেকে যেটা বেশি আসে, এবং এই চ্যাপ্টারের যদি বলো যে সবচেয়ে সহজ ইয়েট ইম্পর্ট্যান্ট টপিক কোনটা, সেটা আমি বলবো হচ্ছে হুইটস্টোন ব্রিজ। তোমরা হয়তো চিত্রটা দেখে অনেক সময় গাবড়ে যাও, বাট এখান থেকে প্রশ্ন যেটা আসে সেটা তো হচ্ছে খুবই একই টাইপের প্রশ্ন আর কি। পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস, এগুলো কিন্তু রোধ। পি হচ্ছে একটা রোধ, কিউ হচ্ছে একটা রোধ, আর এস এগুলো হচ্ছে রোধ। তো পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এটা মেনটেন করতে হইলে এখানে কোনো একটা রোধে শান্ট বা কতটুকু রোধ প্যারালালি বা শ্রেণীতে যোগ করতে হবে, এই টাইপের প্রশ্ন কিন্তু এখান থেকে সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, ধরো হচ্ছে পি ওয়ান কিউ টু আর হচ্ছে 5, তোমাকে এস বাইর করতে বললো, তো অবভিয়াসলি এটা যদি হাফ হয়ে থাকে আর 5 হয়, এস 10 হবে। ঠিক আছে, কোয়েশনে হয়তো এস একটা মান দেওয়া থাকবে, কোয়েশনের মানের চেয়ে যদি এই যে এসটা বেশি হয়, সাপোজ কোয়েশনে 8 আসলে এখানে 10 আসছে, তার মানে তোমাকে শ্রেণীতে একটা শান্ট যোগ করতে হবে। আর কোয়েশনে যদি ধরো 12 থাকে আর এখানে 10 আসছে, তার মানে সমান্তরালে তোমার একটা রোধ যুক্ত করতে হবে। তো এই টাইপের প্রশ্ন কিন্তু হুইটস্টোন ব্রিজ থেকে বেশি আসে। শান্ট হচ্ছে শান্টের সংজ্ঞা পড়তে পারো কখের জন্য, আর ম্যাথও কিন্তু শান্ট থেকে ভালোই আসে। এর বাইরে গ্যালভানোমিটার এবং শান্টের ক্ষেত্রে রোধের যে ফর্মুলা আছে, আই বিলিভ তোমরা জানো যে এস ইকুয়ালস টু জি বাই আচ্ছা, গ্যালভানোমিটার এবং শান্টের রোধের রিলেশনের একটা ফর্মুলা আছে, এটাও তোমরা পড়ে যাবা, এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে। তো চলর তড়িৎ থেকে যদি স্ট্যান্ডার্ড কোয়েশন হয়, এই কয়েকটা টপিকের বাইরে সাধারণত প্রশ্ন না আসার চান্সই বেশি। তারপর জ্যামিতিক আলোক বিজ্ঞান, এটা কেউ কেউ জ্যামিতিক আলোক বিজ্ঞান না পড়ে তোমাদের ভৌত আলোক বিজ্ঞান রিকমেন্ড করতে পারে, তবে আমি মনে করি যে জ্যামিতিক আলোক বিজ্ঞানটা পড়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। ভৌত আলোক বিজ্ঞান থেকে মাঝে মধ্যে প্রশ্ন নাও যেতে পারে, তবে ভৌত আলোক বিজ্ঞান কঠিন হলেও ভৌত আলোক বিজ্ঞানে কয়েকটা টপিক আছে, ওই 2-3টা টপিক থেকেই বারবার প্রশ্ন আসে। আর জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে কী কী প্রশ্ন আসে আমরা একটু দেখি। লেন্সের থেকে প্রশ্ন আসে, প্রিজম থেকে প্রশ্ন আসে, এবং আলোক যন্ত্র থেকে প্রশ্ন আসে। তো লেন্স থেকে হচ্ছে লেন্স তৈরির সমীকরণ, বিভিন্ন মাধ্যমে ফোকাস দূরত্ব, প্রতিসরণাঙ্ক, এগুলো বাইর করার জন্য তোমাকে বলতে পারে আর কি। প্রতিসরণাঙ্ক এখানে 2বার চলে আসছে। আচ্ছা, প্রিজমের ক্ষেত্রে প্রিজমের প্রতিসরণাঙ্ক এবং ন্যূনতম বিচ্যুতি কোণ এবং বিচ্যুতি কোণ, এই দুইটা থেকে প্রশ্ন আসতে পারে। তো প্রিজমের ম্যাথগুলো ভালো মতো পড়ে যাবা। প্রিজমের ক্ষেত্রে হচ্ছে সমবাহু ত্রিভুজ বা সমবাহু আকৃতির যে প্রিজম, সেখানে প্রতিসরণাঙ্ক এবং বিচ্যুতি কোণ পরীক্ষায় আসে। এটা এমসিকিউর জন্য তোমরা 2-একটা ম্যাথ বারবার আসে, এগুলা একদম ভালো মতো প্র্যাকটিস করে মুখস্থের মতো করে যেতে পারো। আলোকযন্ত্র, এখান থেকে ওই অনুবীক্ষণ যন্ত্র থেকে হচ্ছে লেন্সের স্থান বিনিময় করলে বিবর্ধন পরিবর্তন হবে কি না বা কতটুকু পরিবর্তন হবে। তারপর হচ্ছে জীবাণুর একটা ম্যাথ আছে খুবই ফেমাস, অভিলক্ষ, অভিনেত্র, এগুলো দেওয়া থাকে, এগুলো থেকে তোমার বিবর্ধন বাইর করতে হইতে পারে। তো এই ম্যাথটাও কিন্তু তোমরা যদি করে যাও তাহলে বেসিকটা ক্লিয়ার হবে আর কি। অত এটা খুব যে ইম্পর্টেন্ট তা না, এটা এখানে জড়িয়ে দেওয়া হয়েছে, বাট মূলত তোমাদের হচ্ছে
অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে লেন্সের স্থান বিনিময়ে বিবর্ধনের যে পরিবর্তন, এই টপিকটা এই কোয়েশ্চেন থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তারপর যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এটা খুবই সহজ একটা চ্যাপ্টার, কিন্তু কিছু কিছু টপিক আছে তোমাদের কঠিন লাগতে পারে, বাট ওভারঅল এটা যেমন হচ্ছে আপেক্ষিক তত্ত্ব রিলেটেড যে ম্যাথ, দৈর্ঘ্য সংকুচন, সময় বা কাল দীর্ঘায়ন, তারপর হচ্ছে ভরের যে পরিবর্তন, ভর এম এবং এম নটের যে সম্পর্ক, এল এবং এল নটের যে সম্পর্ক, আর হচ্ছে টি নটের যে সম্পর্ক, সেগুলো কিন্তু প্রশ্ন বারবার এই চ্যাপ্টার থেকে আসে। ঠিক আছে, তো আপেক্ষিকতার তত্ত্বের ম্যাথ এখানে এটা মানে হচ্ছে এইটা। ঠিক আছে, ধরো পৃথিবীতে এবং বিভিন্ন উপগ্রহে হইতে পারে তোমার গতির পরিবর্তনের কারণে এম এল টি এগুলোর মধ্যে কী ধরনের পরিবর্তন আসে, এই রিলেটেড প্রশ্ন আর কি। এত সহজ করে আসবে না অবশ্যই, তোমরা একটু বিভিন্ন টাইপের ম্যাথ করে যাবে আর কি। তারপর হচ্ছে সূচন কম্পাঙ্ক, কার্যাপেক্ষক আর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, এটাও করে যাবে অবশ্যই। এখান থেকে পরীক্ষায় মাঝে মধ্যে প্রশ্ন দিয়ে দিতে পারে। যদি সহজ প্রশ্ন করে তাইলে এখান থেকে দিবে, আর একটু জটিল প্রশ্ন যদি করতে চায় বা সহজ প্রশ্ন এখান থেকেও করা যায়, এখান থেকে প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, তারপর আমরা পরের চ্যাপ্টারে যাই। আচ্ছা, পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এখান থেকে এই তিনটা টপিক থেকে প্রশ্ন বেশি আসে। এই চ্যাপ্টারের সবচেয়ে ভালো দিক হচ্ছে এটাই যে এই 3-4টা টপিকের বাইরে প্রশ্ন তেমন আসে না। ঠিক আছে, ভর ত্রুটি নির্ণয়ের যে ম্যাথগুলো আসে, এবং এটা কিন্তু থিওরিটিক্যালি বোঝার বিষয় আছে, ভালো মতো পড়ে যাওয়ার চেষ্টা করবা, এখান থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে ক্ষয় ধ্রুবক এবং গড় আয়ু নির্ণয়। ঠিক আছে, টি হাফ, তারপর ল্যামডা, এগুলার নির্ণয় সংক্রান্ত যে ম্যাথগুলা বা টি, এখান থেকে প্রশ্ন বারবারই আসে। ঠিক আছে, এটা অবশ্যই পড়ে যাবা। তারপর হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় সম্পর্কিত ম্যাথস, একটা ফর্মুলা তোমরা জানো কিনা, যে n ইকুয়ালস টু n নট আচ্ছা n ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এই ফর্মুলা থেকে কিন্তু এই চ্যাপ্টার থেকে যদি বলো যে বেশিরভাগ ম্যাথই দেখা যায় এই ফর্মুলা থেকেই আসে। ঠিক আছে, 50%-এর উপর ম্যাথ শুধু এই ফর্মুলা থেকে। আর এটা 50%-এর উপর বলছি, এটা মনে হয় কমই বলছি, আর বাকি সবগুলো টপিক থেকে আরও 50% আসে। তো এটা অবশ্যই পড়ে যাবা। লাস্ট চ্যাপ্টার হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স থেকে হচ্ছে রেকটিফায়ার থেকে প্রশ্ন আসে অবভিয়াসলি, পূর্ণ তরঙ্গ ব্রিজ রেকটিফায়ার, অর্ধতরঙ্গ ব্রিজ রেকটিফায়ার, এটার যে চিত্রগুলো আছে এবং এটার যে ডিটেল এক্সপ্লানেশন আছে সেটা পড়ে যাবা। কেন পূর্ণ তরঙ্গ রেকটিফায়ারে 4টা ডায়োড ব্যবহার করা হয়, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় সিকিউতে বারবার আসে। তারপর ট্রানজিস্টরের বিভিন্ন রাশি নির্ণয়। ট্রানজিস্টরের বিভিন্ন রাশি নির্ণয় মানে হচ্ছে একটা ট্রানজিস্টর, সেখান থেকে হয়তো তোমাদের আই ই, তারপর হচ্ছে আই বি, আইসি, এগুলো নির্ণয় করতে হইতে পারে। এগুলোর মধ্যে বিভিন্ন সম্পর্কের ফর্মুলা আছে, যেগুলো তোমরা দেখলে অবশ্যই মনে হবে আর কি, সহজ আছে। তারপর প্রবাহ লাভ, কারেন্ট গেইন এবং প্রবাহ বিবর্ধন, মানে আলফা এবং বিটা রিলেটেড যে ম্যাথগুলা, এই দুইটা কম্বাইন করে মূলত প্রশ্ন আসে আর কি। তো ম্যাথমেটিক্যাল প্রশ্নের জন্য হচ্ছে এই দুইটা টপিক ইম্পর্টেন্ট, থিওরিটিক্যাল প্রশ্নের জন্য হচ্ছে পূর্ণতরঙ্গ অর্ধতরঙ্গ ব্রিজ রেকটিফায়ার, এটা পড়ে গেলেই কমন পাওয়ার একটা চান্স আছে আর কি। তো যে টপিকগুলো বললাম সেগুলো তোমরা ভালো মতো অবশ্যই পড়ে যাবা। পাশাপাশি তোমাদের যদি মনে হয় যে আরও কিছু টপিক পড়া যাওয়া দরকার, তোমাদের আরও ভালো মার্কস তোমরা আশা করো, তাইলে আরও এর বাইরে কিছু টপিক পড়তে পারো, সমস্যা নেই।
বেশি পড়লে তো সমস্যা নেই, তবে কম পড়লে অবশ্যই যে টপিকগুলো বললাম এগুলো অবশ্যই বাদ দেওয়ার কোনো স্কোপ নেই। এবং আমরা আশাবাদী যদি স্ট্যান্ডার্ড কোয়েশ্চন হয়, বারবার যেটা বলছি, তাহলে অন্তত 5টা সিকিউ তোমাদের এই সাজেশন থেকেই কমন পড়ে যাবে, তোমাদের তো 5টার বেশি দরকারও নেই। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো, পরীক্ষা ভালো মতো দাও। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।